এক সময় ছিল বন মানুষ, তারা বনে বাজারে ঘুরে বেড়াতো, তারা যা পেত তাই খেত, তাদের মধ্যে কোনো সভ্যতা ছিল না। আস্তে আস্তে সেই মানুষগুলো সভ্য দেশে আবার সভ্য মানুষ হয়ে গড়ে উঠল। কিন্তু কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! আবার তারা বন মানুষে পরিণত হলো। সেই মানুষগুলো আবার সভ্যতাকে ছিঁড়ে ফেলে তারা অসভ্যতার অন্ধকারে ডুবে যাচ্ছে। ঘরে ঘরে শুরু হয়ে গেছে অসহায় নারীদের আর্তনাদ। তাই তো তাপসী মালিকের বাবা, রিজাউনের মা আর নিতাই কাণ্ডের খুন হয়ে যাওয়া ছেলে মেয়ের বাবা মাগুলো তারা নিয়তির কাছে মৃত্যু মিছিল করে জমা দিতে যাচ্ছে। হাতে তাদের রক্ত যে লেখা ফেস্টন আর বুকে তাদের ফিরিয়ে দেওয়া স্লোগান। তারা বলছে, ফিরিয়ে দাও গো মনের শান্তি, ফিরিয়ে দাও গো প্রাণ, ফিরিয়ে দাও মাতৃ বচনের সোনা, ফিরিয়ে দাও গো মনের শান্তি, ফিরিয়ে দাও গো প্রাণ, ফিরিয়ে দাও মাতৃ বচনের সোনা, ফিরো সোনা, ফিরো সোনা। তুমি আমাকে তুমি চিনতে পারছো না? আমাকে চিনতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি ইংরেজের বুকে আঘাতখানা মাতন দিয়ে হাজারা, তুমি তো অনাথ শিশুদের আশ্রয় যা ভক্তি নিবেদিতা, তুমি তো পুরুষ শাসিত সমাজের বুকে স্বাধীনতায় ঝান্ডা উড়ানো সুবর্ণ। আমি পড়িনি। তোমার মনে নেই নারায়ণা, সেই ছোট্টবেলায় তুমি আমাকে চকলেট কিনে দিতে, আমাকে কোলে করে নিয়ে ওই নদীর চরে বেড়াতে দিতে? তোমার কিচ্ছু মনে নেই নারায়ণা? বলো না, তোমার কিচ্ছু মনে নেই? কিচ্ছু মনে নেই? আরে না, আমার মনে করার চেষ্টা করলে আমার যে মাথায় ভীষণ যন্ত্রণা হয়। তোমার এই অবস্থা কেমন করে হলো নারায়ণা? মানে কি করে হলো? বিনাশ বর্মণ কাজের জন্য প্রতিবাদ করেছিল, তাই বিলাসদার লোকেরা নারায়ণদার বউকে মেরে ওকে পাগল করে দিয়েছে। এটা তো অন্যায়। এত বড় অপরাধ করে ওই বিলাসদার কোনো শাস্তি হলো না? কি দিবি শাস্তি? থানার বড়বাবুকে তো টাকা খাইয়ে সমস্ত প্রমাণকে লোপাট করে দিয়েছে ওই বিলাস বর্মন। গ্রামের মানুষেরা ওর ভয়ে মুখ ধরে না, তাই হয়নি কোনো এফআইআর, হয়নি কোনো তদন্ত, সে দিব্যি আছে আর রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের এই নারায়ণদা। কি হয়েছে? কতবার বললাম চোখ আছে দেখে যাও আর কান আছে শুনে যাও, বিদ্রোহ করো না। শুনে নে আমার কথা, শুনে নে। থাকো থাকো, এবার পাগলা কানে থাকো থাকো। দেখেছো কাণ্ড? আমি শুধু আমার নিজের কথাই বলে গেলাম, তোমাদের শুধু তো আলাপই হলো না। ও এখানে কি করছো? ও বুঝেছি বুঝেছি, তোমরা প্রেম করছো তাই না? এই যে ভাইয়া, তুমি ওকে ভালোবাসো? খুব ভালোবাসি। ভালোবাসা খুব ভালো, এতে শরীর মন দুই ভালো থাকে। তবে একটা কথা মনে রেখো ভাইয়া, শুধু প্রেম করে সময় কাটালে চলবে না। সংসার যন্ত্রণা পৌঁছাবার জন্য ওই গাড়িটাকে নিয়ে বেরিয়ে পড়তে হবে। জীবনটা একটা লম্বা হাই রোড, আর সেই হাই রোডের উপরে ছুটে চলা প্রেম হলো একটা দূরপাল্লার বাস। অর্থ সেখানে ড্রাইভার সেখানে চালাচ্ছে বাড়ি, আর স্বর্ণ যেখানে কন্ট্রাক্টরের মতো নিয়ন্ত্রণ করছে প্রেমকে। চাওয়া পাওয়ার সিটে যাত্রী সেজে বসে আছে অনুভূতি। লক্ষ্যে পৌঁছাবার আগে পুরো অনেক কখনো পড়বে ব্যথার স্টপেজ, কখনো পড়বে শ্রেণী বৈষম্যের স্টপেজ, কখনো পড়বে আবার মান অভিমানের স্টপেজ। প্রতিটা স্টপেজ তোমাদের পার হতে হবে, হাতে হাত ধরে এগিয়ে যেতে হবে।
ভালোবাসার জল আর জলসরে বলছে বাজিয়ে দাও সোনা। সিঁদুর কৌটো থেকে এক চিমটি সিঁদুর নিয়ে ওর স্মৃতিতে পড়িয়ে দাও দু হাতে শাখা, রাঙিয়ে দাও ওর কপাল। তবে খেয়াল রেখো ভায়া, সন্দেহের পেরেকে তোমাদের পাঁচটা টায়া পাংচার না হয়ে যায়। তবে যে ভালোবাসার বাসা পর্যন্ত পৌঁছাতে পারবে না ভায়া, তবে যে ভালোবাসার বাসা পর্যন্ত পৌঁছাতে পারবে না। না তাহলে কেন চোখের সামনে সব কিছু থেকে তুমি চুপ করেছিলে? বলো কেন চুপ করেছিলে? চুপ করে থাকা ছাড়া এই ভগবান মানুষের আর কোনো উপায় নেই বলে বলছি। তোমরা আমার বন্ধু হয়ে কথা বলছো? অধিকারী কাকা প্রতিবাদ করতে গিয়েছিল, কিন্তু কি হলো তাদের? ডক্টরদের ফিরে হয়ে সন্ত্রাসের কাছে মাথা নোয়া জনতাকে তার সংসারের কি হবে একবার ভেবে দেখেছো? অধিকারী মোটেই ভালো লোক ছিল না, বেআইনি অস্ত্র পাচার করতো। ওর ডেড বডির কাছে অনেক বেআইনি অস্ত্র পাওয়া গেছে। আমি নিজে সেগুলো সংবাদে ছাপি। চোখের সামনে যা দেখবে তা কখনো সত্য হতে পারে না। সিদ্ধার্থ, ডেড বডির পাশে অস্ত্র পাওয়া গেছে বলে তুমি বলতে চেয়েছো যে অধিকারী কাকা অস্ত্র ব্যবসা করতো? কিন্তু সিদ্ধার্থ, তুমি শ্মশানে গেলে দেখতে পাবে সারি সারি দিয়ে ডেড বডি সরাছে, আর প্রত্যেক ডেড বডির পাশে পড়েছে একটা ফুল। তখন তুমি কি বলবে সিদ্ধার্থ, যে যারা মারা গেছে তারা জীবিত কালে ফুলের ব্যবসা করতো? এটা পরিবর্তনের যুগ সিদ্ধার্থ। মানুষের জীবন থেকে প্রতিবাদ প্রতিরোধ এই শব্দগুলো হারিয়ে গেছে। তাই আবার নতুন করে মানুষের জীবনে সেই শব্দগুলো ফিরিয়ে আনতেই হবে। তুমি বিলাস বর্মনকে চেনো না ফুলকি, তাই তুমি এই কথা বলছো। ও পারে না এমন কোনো কাজ নেই। ক্ষমতা, পয়সা, নেতা, মন্ত্রী সব আছে ওর কাছে। তুমি ওর কাছে গেলে তোমার ঘাট ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে হবে। মাটিতে ফেলে দেওয়া যায়, কিন্তু প্রতিবাদকে থামিয়ে রাখা যায় না। যদি দিত তাহলে যে মহাকরণ থেকে মমতা ব্যানার্জিকে চুলের মুঠি ধরে পুলিশ বের করে দিয়েছিল, আর সেই মহাকরণে মুখ্যমন্ত্রীর চেয়ারে আজ মমতা ব্যানার্জি বসতে পারত না। তোমরা নিশ্চিন্ত থাকো, আমি করব। হ্যাঁ, আমি থানায় গিয়ে বিলাসের বিরুদ্ধে নানান বউকে মেরে ফেলার অপরাধে আমি ওই বিলাস বর্মনের বিরুদ্ধে ডায়েরি করবো, ডায়েরি। এই যে ফুলকি, সিদ্ধার্থ তোরা সবাই আসি দেখছি। ওদেরকে সবাইকে একটা এই সুসংবাদ দেবো বলে আমি দৌড়ে আসছি। তাড়াতাড়ি বলো, আমাদের দর্শক জেলা কি সুসংবাদ দেবে? বলো বলো। বলবোই বলবো, নিশ্চয়ই বলবো। তাড়াতাড়ি বলো। এই পছন্দ না একটা তোমার কামিজ কিনে এনেছি। আরে দেখ দেখ তোর পছন্দ হয়েছে কিনা, দেখ দেখ। সুন্দর হয়েছে দাদা, খুব সুন্দর জামা, খুব পছন্দ হয়েছে আমার, খুব পছন্দ হয়েছে। আর এই মুসো আর তোদের সকলের জন্য আমি এনেছি হলদিরামের লাড্ডু। বাহ, নিশ্চয়ই কোনো বড় আনন্দের খবর আছে। আমরা সবাই মিলে আজকে শুধু মিষ্টি খাবো, তোমরা কেউ খাবে নাকি? আমরাই খাই। আরে সিদ্ধার্থ, এই যে তোর জন্য আমি এই পেনটা এনেছি, এই পেন দিয়ে তুই খবর লিখবি। সবটা বুঝলাম। ফুলকির জন্য সালোয়ার কামিজ, সকলের জন্য দিল খুশ করা মিষ্টি, আমার জন্য নতুন পেন, এসবের মানেটা কি সজলদা? আরে বলছি ওরা আজ আমার খুব আনন্দের দিন রে, আনন্দের দিন। আমার অনেক দিনের স্বপ্ন আজ সার্থক হয়েছে রে ফুলকি। কি স্বপ্ন দাদা? আর আমাকে
তোর জন্য আর কারোর কাছে হাত পাতে হবে না রে। তোর ধুমধাম করে তোর আমি বিয়ে দিতে পারবো। বুঝতে পেরেছি, আমাকে বিয়ে দিয়ে তুমি বিয়ে করে সুখে সংসার করবে, তাই না দাদা? তাই না রে বোনা? আরে এইসব কি যাতা বলছি? তাহলে তাহলে বলো বলো, তুমি এসব কিনে নিয়ে এসেছো, তুমি কি লটারি পেয়েছো? এই লটারি নয় রে বোন, লটারি নয়। তবে? আমি দেবতার পরশ পেয়েছি, আর সেই দেবতা আমাকে চাকরি দিয়েছে। আমি তুমি কোথায় চাকরি পেয়েছো না? আমি আমি সেই 3,500 টাকা চাকরি ছেড়ে দিয়ে আমি এখন 10,000 টাকা চাকরি পেয়েছি। 10,000 টাকার মাইনে চাকরি পেয়েছো? হ্যাঁ রে বোন, হ্যাঁ। আর আর আমাদের অভাব থাকবে না। আমাদের অভাবের কালো মেঘ কেটে গিয়ে দেখা দিচ্ছে সুখের সূর্য। কোথায় চাকরি পেয়েছো দাদা? রাস্তার কারখানাতে রে। হ্যাঁ, হ্যাঁ রে বোন, হ্যাঁ। আরে রাস্তার নিচে ডেকে আমাকে চাকরি দিয়েছে। ওর কারখানা সুপারভাইজার আমি। মাস গেলে মাইনে পাবো আমি কত করে 10,000 টাকা। আর অ্যাডভান্স হিসাবে উনি আমাকে 1 মাসের মাইনে উনি আমাকে দিয়েছেন। তাই বিলাসদার নামে এই গ্রামে কেউ বাজে কথা বললেও বিলাসদা আমার কাছে দেবতা। কিন্তু দাদা, তুমি কি জানো তোমার এই দেবতা গ্রামের কত মানুষের ক্ষতি করেছে? তুমি তাতে জানো? আমার কি, আমার কি? আমি তো আমার স্বপ্নকে হাতের মুঠোর মধ্যে পাচ্ছি। চমৎকার দাদা, চমৎকার। তুমি নিজের স্বার্থের জন্য গোর্খাল্যান্ডের মতো পৃথিবীকে পশ্চিমবঙ্গের শরীর থেকে তুমি পাহাড়কে আলাদা করে দিতে চাও। হ্যাঁ, হ্যাঁ, চাইছি, চাইছি, চাইছি। আপনি বাজে ভাবে না। আমি ছিল দাদা, কখনো না, কখনো না, কখনো না। ছেড়ে দাও। একবারও কি ভেবে দেখেছিস এতগুলো দিন আমি তোকে নিয়ে কিভাবে কাটিয়েছি? ওই কটা টাকা মাইনে পেতাম বলে দিন রাত টিউশনি করে তোকে আমি লেখাপড়া শিখিয়েছি। নিজে না খেয়ে প্রতি মাসে তোকে আমি টাকা পাঠিয়েছি। আর আজ যখন আমি 2 টাকার মুখ দেখছি তখন সেই চাকরিটা তুই আমাকে ছেড়ে দিতে পারছিস? ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। কান খুলে শুনে না, ওই বিলাসদার দেওয়া চাকরি আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। দাদা আমার কথা মনসুর, দাদা তো তোমাদের কথা শুনে আমার কথা না শুনলেও নিশ্চয়ই তোমার কথা শুনে। তোমরা আমার দাদাকে একটু বুঝিয়ে বলো না মনসুর। আমার দাদা তুই তোর দাদাকে ভালো করে চিনিস বলছি? ওই সজল যখন একবার ওই কথা বলেছে তোর কার কথাও শুনবে না। ওই বিলাস বর্মনকে যখন ওই ভগবানের আশীর্বাদ দিয়েছে ও হাজার বুঝালে ও কারোর কথা বিশ্বাস করবে না রে ভুলকি, কারোর কথা বিশ্বাস করবে না। মনসুর, সিদ্ধার্থ কি হলো? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি অন্তত কিছু বলো, কিছু বলো সিদ্ধার্থ। আমি কিছু বলো। কি করার আছে আমার? তোমার অভাব তোমার দাদার শরীরটাকে ক্লান্ত করে দিয়েছে। আর বিলাস বর্মন তোমার দাদার সেই ক্লান্ত শরীরটাকে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছে ওই সোনার কাঠের খাটে। আর আমি তোমার দাদার চোখ হয়ে গেছে বন্ধ। আমি বন্ধ হয়ে যাওয়া অন্ধ মানুষের ঘুম। আমি তো পঞ্চায়েত ফুলকি, খোদ ভগবানও ভাঙাতে পারবে না ফুলকি, খোদ ভগবানও ভাঙাতে পারবে না। বিলাস বর্মন! তুমি বোনের 2.5 বাচ্চাদের কিস্তি মাফ করতে চাইছো, কিন্তু না, আমার নাম ফুলকি। আমি তোমার কাচের প্রাসাদে ফাটল ধরিয়ে দেবো। তোমার আসন থেকে আমি তোমাকে টেনে মাটিতে নামিয়ে দিয়ে আসবো। তোমার সম্মানকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দেবো। তোমার মুখোশ আমি 2 হাতে খুলে দেবো। তোমার ভয়ে আজ যারা মুখ বন্ধ করে রেখেছে কাল তোমার বিরুদ্ধে তারা করতে উঠবে। আমি তোমার এমন অবস্থা করে আসবো যা দেখে ঘুমিয়ে ঘুমিয়ে চিৎকার করে বলবে, এ তো নয়, জানো আগুনের ফুলকি। ভগবান, এই যেন দেবী চৌধুরী রানী সকাল থেকে এটা করো সেটা করো বলে বাড়ি মাথায় করছে। আচ্ছা আপনারাই বলুন, একা হাতে এত কাজ সামলানো যায়? খালি ছুটি বাড়িগুলির পাল্লাই পড়েছিলে বাবা। সকাল থেকে
বাড়িটাকে ধর্মস্থান বানাবে বলে ওই বুড়ি গোবরের জল ছিটে দিচ্ছে, আর এদিকে যে সারা বাড়িতে গোবরের গন্ধে ঘুরঘুর 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 করছে, সে খেয়াল আছে? ইচ্ছে করছে তাই ছেড়ে পালায়। 24 ঘন্টায় তো তুই 40 বারের মধ্যে 42 বার বলছিস কাজ ছেড়ে পালাই, কাজ ছেড়ে পালাই। ওরে কাজ ছেড়ে কোথায় পালাবি রে ও লাউটার বেটা? বইয়ের কাছে চলে যাব। সে যাওয়া তো বন্ধ। তুই তো বলছাকে ঝগড়া করে চলে এসেছিস, তাকে তো আর তুই মুখ দেখাতে পারবি না রে ও লাউটার বেটা। এই ঘটনার পর কান্না মাথা গরম হবে ঠাকুমা। ও কি করেছে জানো? কি? 1 বছর কলকাতার কারখানাতে কাজ করতাম বলে আচ্ছা, বাড়ি যেতে পারিনি, মালিক ছুটি দেননি। 1 বছর পর যখন গায়ের বাড়িতে বইয়ের কাছে গেলাম, তখন দেখলাম আমার বইয়ের কোলে বাচ্চা। আমি রেগে গিয়ে বউকে জিজ্ঞাসা করলাম, আমি তো 1 বছর বাড়িতে ছিলাম না, তো বাচ্চা এলো কোত্থেকে? বউ হেসে বলল, তুমি ছিলে না তো কি হয়েছে, আমি তো ছিলাম। ওরে ঝামেলা, তোর বউ তো তোর উপকারই করে দিয়েছে রে। এত রাগ করছিস কেন ভাই? ঠাকুমা, তোমার কি মাথা খারাপ হয়েছে? বলো। অন্য লোকের বাচ্চাকে আমি নিজের ছেলে মনে করে আদর করব? ওরে ঝামেলা কোথাকার, যখন অন্য ভদ্রলোকের মেয়েকে নিজের বউ করে ঘরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দিস, তার বেলায় তোর লজ্জা লাগে না? আর অন্য লোকের ছেলেকে বলে তুলে আদর করতেই তোর যত লাজ। ঠাকুমা, গাই বাছুর আছে জোড়া, নাসির আমার কপাল পোড়া। গাই বাছুর আছে জোড়া, নাসির আমার কপাল পোড়া। রাতে শুধু ঝাপড় কাটে, রাতে শুধু ঝাপড় কাটে, গাই ধরেছে অন্য জোড়া। গাই বাছুর আছে জোড়া, নাসির আমার কপাল পোড়া। গাই বাছুর আছে জোড়া, গাই বাছুর আছে জোড়া, নাসির আমার কপাল পোড়া। গাই বাছুর আছে জোড়া, নাসির আমার কপাল পোড়া। গাই বাছুর আছে জোড়া, নাসির আমার কপাল পোড়া। থামলুম রে বাবু, থামলুম। কোথায় আমার কাটা ঘায়ে মলম লাগায়, হ্যাঁ। তা না হয় নুনের ছিটে দিচ্ছে। মাঝে মাঝে মনে হয় আমি আত্মহত্যা করি। না, 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 আত্মহত্যা করিস নি রে। আমার মনে হচ্ছে তোর ওই মোবাইলের ব্যাটারির মতো তোর চার্জটাও কমে গেছে। তাই তোকে ভালো কথা বলছি, তুই 2 দিন ছুটি নিয়ে দেশের বাড়ি থেকে ঘুরে আয়। তোর বইয়ের যখন গায়ে একটু ঘেঁচে ঘেঁচে করবি, তখন তুই দেখবি টমারটা একেবারে টনটন 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 করে ফুল চার্জ হয়ে গেছে। তা যা বলেছো ঠাকুমা, প্রায় 6 মাস হলো বাড়ি যায়নি। আসলে ঠিকই, তা আমরা তোকে তোকেও যেতে ভয় করছিলাম, যেতে হলে যা, 2 দিন ঘুরে আয়। তবে হ্যাঁ, কেন 1 মাস পরে আর ছুটি পাবি না, কেন কেন খোকা, কেন? ওখানে 1 মাস পরে ছুটি পাবে না কেন রে খোকা? কারণ আমি সিদ্ধান্তের বিয়ে ঠিক করে এসেছি মা। কি বলছেন কর্তা? ছোট বাবুর বিয়ে? হ্যাঁ রে, এই খবরটা দেওয়ার জন্য তো আমি সোজা এখানে চলে এসেছি। কবে বিয়ে ঠিক করেছে? হ্যাঁ, ভালো ভালো, খুব ভালো করেছিস। ওরে, আমি মরার আগে আমি নাদ বইয়ের মুখটা একটু দেখে যেতে পারবো। হ্যাঁ রে খোকা, পুরোহিত মশাই কবে বিয়ের দিনটা ঠিক করে দিল রে? আগামী মাসের 10 তারিখ বুধবার প্রথম লগ্নে। সে কি বলিস রে? আগামী মাসে 10 তারিখ, মানে এই তো সামনের মাসে। না না না, আর তো একদম সময় নেই। ভট্টাচ বাড়ির একমাত্র বংশধরের বিয়ে বললে কথা, ছোট করে নব করে ঘর চুক্তিত করলে চলবে না। এই আত্মীয় কুটুম্বকে খবর দিতে হবে, বিয়ে বসাতে হবে, তারপরে গায়ে হলুদের জন্য এ স্ত্রী বৌচিদের সবাইকে খবর দিতে হবে। ওরে ও খোকা, এই কদিনে এত কাজ তুই করবি কি করে?
হ্যাঁ সারতে হবে মা, যেমন করেই হোক সারতে হবে, কারণ সামনের মাসে 10 তারিখ ছাড়া এ মাসের আর বিয়ের লগ্ন নেই। তাই তাই বল আল্লাহ ভগবান, চিন্তা করবেন না কথা, চিন্তা করবেন না, আমি আছি না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমি একাই সামলে নেব। সে না হয় বললাম, আমাদের তুই যা, মন্দির তারা ক্লাব ঘরে শুধু ক্যাম্প ফেলছে, তোকে গিয়ে বল আমি ডাকছি। আচ্ছা আমি যাচ্ছি। ওই এই বাড়ির হবু বরকে বিয়ের টোপর পরানোর জন্য আমি একেবারে ধরে নিয়ে আসছি। হ্যাঁ আছে জোড়া নাতি আমার কপাল পড়া, বাছুর আছে জোড়া নাতি আমার কপাল পড়া, নাতি শুধু আমার কাছে, নাতি শুধু আমার কাছে, কাই করেছে অন্য জোড়া, বাছুর আছে জোড়া নাতি আমার কপাল পড়া, বাছুর আছে জোড়া নাতি আমার কপাল পড়া। দেখেছো মা, দেখেছো, সিঁদুর বিয়ে হবে শুনে এবার চোখ আনন্দে গাও চকচক করে উঠছে। করবি তো বাবা, আমাদের সকলের যে কত আনন্দ হচ্ছে, কিন্তু কিন্তু খোকা আমার আজকে দিনে বড্ড আমার বড় বউর কথা মনে পড়ে যাচ্ছে রে খোকা। থাক থাক থাক, ওকে মনে রেখে কি লাভ, আমি ওদেরকে ভুলতে চাই মা। খোকা কি বলছিস তুই? বিদিশা 60 বরের মতো আমাকে ছেড়ে চলে গেছে মা, ওকে মনে করে কি লাভ, খোকা আমি তো ওর থেকে সারা জীবন কিছু চাইনি মা, শুধু বলেছিলাম কাছে থেকো, আমার এতটুকু চাপ পূর্ণ করতে পারলো না মা। কাঁদিস না খোকা, তুই চোখের জলটা মুছে ফেল খোকা। বুকে ঝড় উঠলে চোখ দিয়ে যে বৃষ্টি পড়বেই মা। না ওরে তুই যদি ভেঙে পড়িস আমি তাহলে কি করে স্থির থাকবো বলতো বাবা? চলে যাবার কথা তো ছিল আমার, কিন্তু চলে গেল ওই একের রক্তি মেয়েটা। মা তুমি তো জানো, বিদিশা যখন বছরে একবার আমাকে ছেড়ে বাপের বাড়ি যেত, তখন ও বলে যেত চিন্তা করো না আমি তাড়াতাড়ি ফিরে আসবো, কিন্তু এই 4 বছর সিধুকে আমার করে চাকরি দিয়ে সেই যে হাসপাতালে গেল, আর ফিরে এলো না মা, আর ফিরে এলো না। কাঁদিস না খোকা, চোখের জল তুই মুছে ফেল। ওরে খোকা, নিষ্ঠুর নিয়তির পদক্ষেপকে ঠেকাবার ক্ষমতা তোরও নেই, আমারও নেই, এমনকি স্বয়ং ভগবানেরও নেই। না আমি বা কাঁদছি কেন? একটা কথা মনে রাখিস খোকা, ছোট থেকে সিধুকে তুই অনেক কষ্টে বাবা মায়ের মতো করে মানুষ করেছিস, তুই ওর বাবা, তুই ওর মা, আর সেই সিঁদুর বিয়ে আজ তোকেই যে সব দায়িত্বটুকু নিতে হবে খোকা। এই ভট্টাজ বাড়ির সাজবাতির আলোটা তোকে যে জ্বালাতেই হবে রে খোকা, তোকে যে জ্বালাতেই হবে। আরে শুধু কি তাই কাকা বাবু, এবারে দায়িত্ব নেবার সঙ্গে সঙ্গে এই ভগবানপুরের দায়িত্ব যে আপনাকে নিতে হবে। বিরাস তুমি আমার বাড়িতে কেন কাকা বাবু, আমি কি এ বাড়িতে আসতে পারি না? তুমি তো এই ভগবানপুরে 10টা বছর হলো এসেছো, কিন্তু কই কোনদিন তো তুমি দশমীর পর এখানে বিজয়া সারতে আসনি, আজ হঠাৎ তুমি। ও এই কথা ঠাকুমা, এই কথা, আচ্ছা আচ্ছা সব বিজয়ের প্রণামী একসাথেই করে দিচ্ছি। না থাকবে কেন ঠাকুমা, থাকবে কেন, এই ভগবানপুরের একমাত্র গুরুজন বলতে তো আপনি জীবিত আছেন। বলো তো আজ কেন তুমি এখানে এসেছো? হ্যাঁ তার আগে ঠাকুমা আমি শুনলাম বিজয়ের পরে প্রণাম করলে আপনি নাকি সমাজে নারকেল নাড়ু খাওয়ান, তা আমাকে খাওয়াবেন না? নারকেল নাড়ু খাবার জন্য তো তুমি এখানে আসনি বিলাস, তুমি কেন এসেছো জানতে পারি কি? তবে হ্যাঁ, তুমি যখন এসেছো তোমাকে আমি একটা কথা বলি, আমি কিন্তু প্রত্যেক বছর বিজয়া দশমী থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত সকলকে নাড়ু খাওয়াই, আর তারপর খাওয়াই সাড়ু।
ঠাকুমা খুব এই মজার কথা বলেন, তাই না কাকা বাবু? তোমার আসার কারণে কিন্তু এখনো জানতে পারলাম না বিলাস। শুনলাম সিদ্ধার্থর বিয়ে দিচ্ছেন ফুলকির সাথে। কেন, তোমার এতে কোনো আপত্তি আছে নাকি? আরে আপত্তি কি বলছেন কাকা বাবু? শুনে তোমার মনটা আনন্দে নেচে উঠলো। আরে তাই তো এ বাড়িতে আসা। আসলে আপনারা হচ্ছেন আমার আপনজন, আর সিদ্ধার্থ আমার ভাইয়ের মতন, তাই সিদ্ধার্থর বিয়েতে সব খরচা আমি করবো। না না, তা কি করে হয়? সেটা তো আমার, আর তাছাড়া আমার যা আছে তাতে করে আমার কাজ সুসংগ্রহ করতে কোনো অসুবিধা হবে না। তা আমি জানি কাকা বাবু, তবু তো বলবো আমি আপনার ছেলের মতন। তাই তাই পদের প্রতি টাকা নিয়ে এসেছেন মানুষ কেনার জন্য, তাই না? দাদাকে দিয়ে কেনা শুরু করেছো, এখন ওই আমাকে কেনার জন্য কাকা বাবুকে টাকা দিতে এসেছো, তাই না? দুর্নীতির পরাজমানা বিরাজ করে। কত বড় হয়ে গেছে ফুলকি, তোমাকে দেখে আমার চোখ উড়িয়ে যায়। তোমার নাটক তুমি বন্ধ করো। গ্রামে আসার পর থেকে তোমার নামে নানা কথা শুনেছি, তাই একটা কথা বলছি শোনো, এই গ্রামের মানুষ তোমার বিরুদ্ধে মুখ না খুলে কিন্তু আমি থেমে থাকবো না। আমাকে খাওয়ার জন্য তোমাকে ঘুষ দিতে বারবার ফালাই দিতে হবে, আর তোমাকে থামানোর জন্য আমি একবার মুখ্যমন্ত্রীর চেম্বারে যাবো। একবার এবার তুমি ভেবে দেখো কি করবে। সুস্থ জীবনে ফিরে আসবে না মানুষের ক্ষতি করে ওই চিন্তায় উঠবে? বলো এইসব তুমি কি বলছো ফুলকি? তুমি আমার নামে যা শুনেছ সব মিথ্যে, তুমি বিশ্বাস করো? আমি প্রত্যেকদিন সকালে দুপাতা রামকৃষ্ণ কথা বলি না বলে আমি জলস্পর্শ করি না, আর আমি করবো মানুষের ক্ষতি? ফুলকি শোনো শোনো, এই গ্রামের জন্য না আমি সত্যি ভালো কিছু করতে চাই। ভালো কিছু করতে চাও? তাহলে তোমার হাত খোলার জমিটা খরচ করার জন্য দান করে দাও। করলাম। আচ্ছা ঠিক কি তুমি সত্যি সত্যি জমিটা তৈরি করার জন্য দেবে? আরে দেবো কাকা বাবু, দেবো। সবুজ জমি নয়, এই গ্রামের দায়িত্ব আমি আপনার উপর দেব। আর মাস তিনেক পর তো পঞ্চায়েত ভোট, আমি চাই আপনি নির্বাচনে দাঁড়ান এবং জিতুন। না না, তা কি করে হয়? আমি কি করে সব শুনছি? আরে আমি নিজের কান থেকে বিশ্বাস করতে পারছি না। আরে সব ব্যবস্থা আমি করে দেবো। আমি গ্রামের উন্নতির জন্য তো কাউকে না কাউকে দায়িত্বটা নিতেই হবে। আপনাকে দায়িত্ব দিতেই হবে কাকা বাবু। তা না না না, তা সম্ভব নয়। আরে কেন সম্ভব নয়? কেন ফুলকি, তুমি তো এই গ্রামের ভালো চাও, তাহলে কাকা বাবুকে বোঝাও আমি নয় এই গ্রামের ক্ষতি করছি, কিন্তু কাকা বাবু তো করবেন না। কথাটা ফেলে দেওয়ার নয়। এই ভগবান করে ভালো হোক তা আমি মনতে চাই ফুলকি, কিন্তু এত বড় দায়িত্ব নিয়ে আমি যদি সামলাতে না পারি। না না, তোমরা আমাকে একটু ভাববার সময় দাও, আমাকে একটু ভাববার সময় অন্তত দাও। ফুলকি, এবার আমার বোঝার রাগ নেই তো? কলেজের অভিযান করলাম, হ্যাঁ করলে তোমার দাদাকে চাকরি দিলাম, কাকা বাবুকে এই গ্রামের উন্নতির জন্য দায়িত্ব দিলাম, কিন্তু তুমি বিশ্বাস করো ফুলকি, আমি যা কিছু করেছি সব তোমার জন্য করেছি। আমার জন্য করেছো কেন? হ্যাঁ ফুলকি, হ্যাঁ শুধু তোমার জন্য। তোমাকে দেখার পর থেকে আমি যেন কেমন হয়ে গেছি, দিনে তারা দেখছি আর রাতে রোদ পোয়াচ্ছি। লক্ষণ কিন্তু পাগলের। আমি তোমার প্রেমেতে এমন পাগল হলাম, আমি তোমার প্রেমেতে এমন পাগল হলাম, দেখে বলে মনে আমাকে ধরেছে। আমি তোমার প্রেমেতে এমন পাগল হলাম, পাখিরাও আমাকে পাগল বলে ডাকে, পাগল বলে ডাকে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি ফুলকি। তুমি ভালো করেই জানো সিদ্ধার্থকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আরে এই মরেছে। আরে বিয়ে তো তুমি সিদ্ধার্থ কি করবে? আমি নিচে দাঁড়িয়ে থেকে তোমার সাথে সিদ্ধার্থর বিয়ে দেবো। খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে। আমার চোখ পেটে জল বেরিয়ে নদীতে পরিণত হবে। আমি সব মেনে নেবো সব। আমি শুধু চাই। কি চাও? বলো কি চাও তুমি? খুব দুষ্টু তুমি, খুব দুষ্টু। বুঝেও না, বোঝার ভান করছো। আমি শুধু চাই বলো না কি চাও? ওই 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 আইবুড়ো ভাতের মতো আইবুড়ো ফুল সত্যটা তুমি আমার সঙ্গে করো, পরে বলো কেমন লাগে। I say you get out! বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। চেঁচাই না ফুলকি, কানে লাগে। বিয়াস্তা!
তোমাদের মতো মেয়েরা জন্মায় আমাদের মতো পুরুষদের আনন্দ দেওয়ার জন্য। ভুল বললে বিলাসদা, আমাদের মতো মেয়েরা শুধু পুরুষদেরকে আনন্দ দেওয়ার জন্য জন্মায়, তারা জন্মায় তোমাদের মতো জানোয়ারের গলে ফাটিয়ে একটা চড় মেরে সোজা লাইনের মধ্যে কালে বললে কারণ তুমি আমার সঙ্গে আইবুড়ো পুরুষজ্জাটা করতে চাইলে তোমার সঙ্গে তোমার আইবুড়ো পুরুষজ্জাটা কখনো করতে হবে না, তাই আইবুড়ো চট্টা মেরে আমি তোমাকে বুঝিয়ে দিলাম। এখন বলো বিলাস বর্মন কেমন লাগলো? গালে বললে বুকে লাগলো, এবার এই বুকটাকে ধরফর করছে ফুলকি। ও ধরফর করা বুক নিয়ে তুমি যেন বেশি তরবর করো না। যে কোনো সময় তোমার না হাত অ্যাটাক হয়ে ফুলকি, জীবনটা ক্রিকেট খেলার মতো, আর ক্রিকেট খেলা খুব শক্ত খেলা। 4, 6 ওয়াইড নো বল, অনেক নিয়ম, তা জেনে শুনে খেলতে নেবে তো না। তুমি চাই বলো না, টেস্টি বলো আর টুয়েন্টি বলো, সেঞ্চুরি না করে দিত আমি মাঠ ছাড়বো। তোমার কপালে আমি আমি বলবো তোমার কপিলের শেষ পিরেকটা আমি 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 বলবো আন্ডারস্ট্যান্ড ইউ পিটার আন্ডারস্ট্যান্ড তুমিও শুনে যাও ফুলকি, আমার নাম বিলাস বর্মন। বিলাস, আমি সবাইকে বানাই লাশ, আর তোমাকে বানাবো আমি জীবন্ত লাশ। আমি এত সহজে তোমাকে একবারে মেরে ফেলবো না ফুলকি। আমি চাই এই পৃথিবীতে তুমি যতদিন বাঁচবে প্রত্যেকটা দিন তুমি মরবে, আমি তোমার চরিত্রে লাগিয়ে দেবো কলঙ্কের কালি। ফুলকি, তুমি আমাকে ঠিকভাবে চিনতে পারোনি, এবার চিনবে, বাপ বলে চিনবে। আমি তোমার এমন অবস্থা করব যা দেখে এই সমাজে আতঙ্কে লজ্জায় তুমি মুখ দেখাতে লজ্জা পাবে। তোমার চোখ থেকে সব স্বপ্নগুলোকে কেড়ে নিয়ে তোমাকে করে দেব অন্ধ। তোমার মুখ থেকে প্রতিবাদের ভাষা কেড়ে নিয়ে তোমাকে করে দেব মুখবধির। তুমি আমাকে চড় মারলে, এই চড়টা আমার গালে লাগেনি ফুলকি, লেগেছে আমার এই বুকে। তাই আমি তোমাকে একটু করে কুড়ে খাবো ফুলকি, কুড়ে খাবো। নায়ক নেই खलनायक हूँ मैं, नायक नहीं खलनायक हूँ मैं, तुमने मारा तुमको नायक हूँ मैं। इस प्यार का मुझको क्या खबर, हम यार नफरत नायक हूँ मैं, नायक नहीं
বাবুকে ভোটে দাঁড় করাতে চাইছে, এ তো ভুকে ভুকে একেবারে লাম নাম। ঠিক বলেছো বৌদি। আসলে কি জানো, এতদিন ভূতটা চারিদিকে শুধু ভূতই দেখেছে, তাই এখন এতদিন ও ভূতের আচরণই করছিল, আর এখন সীতার মতো ফুলকিকে দেখে রাম নাম জপ করতে আরম্ভ করেছে। হেসোনা হেসোনা ঠাকুরপো হেসোনা, আমি বিলাসকে খুব ভালো করে চিনি, তাই কেউ যদি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বলে যে বিলাস সাধারণ মানুষের ভালো চায়, এই কথাটা আমি কখনো কোনোদিনের জন্য বিশ্বাস করতে পারবো না। আসলে কি জানো ঠাকুরপো, জানো আমরা বাংলার মেয়ে, বাংলার মেয়েরা যখন স্বামীর দেয়া এক চিলতে সিঁদুর নিজের সিঁথিতে ধারণ করে নেয়, তখন তারা স্বামীকে ভীষণ বিশ্বাস করে ফেলে, কিন্তু সেই স্বামীরা সেই স্ত্রীদের বিশ্বাসটা কখনো কোনোদিনের জন্য রাখে না। জানো তো ঠাকুরপো, আমার চুল খেয়ে গাল পুড়েছে, তাই তো দই দেখলে এখন আমার ভীষণ ভীষণ ভয় করে। তা ঠিক, তবে এও তো হতে পারে বৌদি, পরিবর্তনের কুলির টানে যেমন বর্তমান ক্যানভাসের ছবির রংটা বদলে গেছে, তেমনি হয়তো বদলে গেছে ওই বিলাসদার মনটা, পাল্টে গেছে ওই চেতনা, মনুষ্যত্ব, মানবিকতা। ঠিক কথাই বলেছে বৌদি, আমি নিজে এই বদলের সাক্ষী। বিলাসদা, তোমাদের বিড়ালটাকে কিন্তু আমি তোমাদের থেকে অনেক বেশি ভালো করে চিনি, কারণ দিনের পর দিন রাতের পর রাত ওই জানোয়ারটার সাথে আমি সময় কাটিয়েছি। অবশ্য রত্নাকর যদি বাল্মীকি মনে হতে পারে, তাহলে তোমার স্বামীও ভালো হতে পারে বৌদি। হ্যাঁ মানছি, জীবনের শুরু থেকে হয়তো বিলাসদা অঙ্কে ভুল করতো, যার ফলে উত্তর মিলত না, কিন্তু এখন বিলাসদা সরলরেখার মতো সরলতা নিয়ে শুধু যোগের অঙ্ক করছে। যোগের অঙ্ক করছে? হ্যাঁ বৌদি, হ্যাঁ যোগের অঙ্ক। মানুষের সাথে মানুষকে যোগ করতে চাইছে, আর সততার সাথে পবিত্রতাকে যোগ করতে চাইছে, আর ভক্তির সাথে শক্তিকে যোগ করতে চাইছে। কিন্তু তোমাদের বিড়ালটা যে সম্পূর্ণ পরিবর্তন হয়ে ভালো হয়ে গেছে, তার প্রমাণ যতক্ষণ না আমি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত দুঃস্বপ্নের কালো মেঘটা আমার মনের আকাশের মধ্যে জমা হয়ে থাকবে। ঠিক আছে, আমি কলকাতা থেকে ফিরি, তারপর তোমার এই দুঃস্বপ্নের মেয়েটা আমি নিজের হাতে সরিয়ে দেবো। ওকে, তুমি আবার কলকাতায় যাচ্ছ নাকি? হ্যাঁ, কাল যাবো, আর 3 দিনে পরে ফিরবো। হঠাৎ তুমি কলকাতা? কারখানার মেশিনগুলো সব পুরো হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ভেঙে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আর এই কথা আমার মুখ থেকে যেদিনই বিলাসদা শুনলো, আর সেই দিনই সিদ্ধান্ত নিল সব মেশিন নতুন হবে, যাতে শ্রমিকদের কোনো ক্ষতি না হয়, আর সেই মেশিন কেনার দায়িত্ব করলো আমার উপর। আর সেই মেশিনগুলোকে দিয়ে তুমি কলকাতায় যাচ্ছ, তাই তো? হ্যাঁ ঠিক তাই। আর এই 3 দিন আমি বাড়িতে থাকবো না, ফুলকিটা একা থাকবে। আরে তুই ওকে একটু দেখিস না। তুমি ওকে সমস্ত দায়িত্ব না দিলেও সজল ওই দায়িত্বটা ও নিজেই নিত, তাই না সিদ্ধান্ত? বৌদি, বৌদি তুমি না। আমি হয়তো অর্থ দিয়ে গাঁথা রাজ অট্টালিকার ইমারতে বন্দিনী হয়ে থাকতে পারি, কিন্তু সমস্ত খবরগুলো আমার কানে আসে ভাই। আগামী মাসের 10 তারিখে যে তোমার সাথে ফুলকির বিয়ে হবে, এই খবরটা শুধু আমি না, এই ভবানীপুরে প্রত্যেকটা মানুষ খুব ভালো করে জানে। জানবে না কার বোনের বিয়ে হচ্ছে দেখতে হবে তো। বাবা মা বেঁচে থাকলে হয়তো আরো ধুমধাম করে বোনের বিয়ে দিতে পারতো। সজল, বিশ্বাস করো বৌদি, ছোটবেলা থেকে একটা ধোঁয়াশা আমার আজও কাটলো না। তখন আমি আর ফুলকি খুব ছোট, আমার আবছা মনে আছে শেষের দিকে বাবা যখন টেনশন করতো, আর বাবা যে টেন্ডার গুলো পেত তা একের পর এক পাচ্ছে অন্য কোম্পানি। আর উদ্ভ্রান্তের মতো একদিন বাবা কারখানা থেকে বাড়ি এসে মাকে বললো আমি থানাতে যাচ্ছি। তখন ওই ভগবানপুর থানার বড়বাবু হচ্ছে ওই নারান্দা। থানা থেকে বাড়ি ফিরে আসে বাবা, মা খেতে দেয়, আর খাবার পরই বাবার শরীর খারাপ হয়, আর বাবা বমি করতে থাকে। আর তখনই আমি আর বিলাসদা বাবাকে নিয়ে হাসপাতালে যাই। হাসপাতালে ভর্তি করে অপেক্ষা করছি, তখনই বাড়ি থেকে খবর আসে মায়েরও নাকি শরীর খারাপ করেছে। আর মাকেও ভর্তি করা হয় ওই একই হাসপাতালে। তারপর জানা যায় খাবার থেকে ফুড পয়জন হয়েছে। তারপরের দিন সকালে 1 ঘন্টার ব্যবধানে বাবা মারা যায়। মারা যাবার সময় বাবা মা আমার এই হাত ধরে বলেছিল ফুলকিকে দেখতে, কিন্তু বাবা মা মারা যাওয়ার পর আমি হয়ে যাই অসহায়।
ব্যাংক থেকে লোন নিয়ে বাবা যে কারখানাটা তৈরি করেছিল, তাই বাবা মারা যাওয়ার পর যেটুকু জিনিসপত্র সম্পত্তি ছিল তাই ব্যাংক নিয়ে নেয়। তাই তাই তো ফুলকিকে মানুষ করতে আমি শুরু করি কঠিন পরিশ্রম। পরিশ্রমের বিকল্প আর কিচ্ছু নেই, তার সুদর্শন নিদর্শন একমাত্র তুমি। কোনো চিন্তা করো না সজল, ওপর আলাদা সঙ্গে আছে। সেই ভরসাতেই তো আছি বৌদি। এনিওয়ে আমি চলি। আর সিদ্ধার্থ, আরে 3 দিন থাকবো না? আরে আমাকে তো অনেক গোছগাছ করে বেরোতে হবে। হ্যাঁ আসি বৌদি। চলি রে সিদ্ধার্থ, আরে আমাকে তো ওই ভোরে ট্রেনে রওনা হতে হবে। তবে হ্যাঁ, এই যাওয়ার সময় তোকে না আমি একটা কথা বলে যাই, আমার ওই ছোট্ট বোনটাকে কোনোদিন যেন ভুল বুঝিস না। আর এই দেবীর মতো বৌদিকে কোনোদিন যেন ভুল বুঝে মন্দ কিছু বলো না, মন্দ কিছু বলো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু শোনো না কখনো, এই হোক জীবনের গান। মন্দ কিছু বলো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না কখনো, এই হোক জীবনের গান। মনে রেখো চিরদিন চিরকাল। কখনো যদি অবিচার, কখনো যদি অনাচার, কখনো যদি অবিচার, কখনো যদি অনাচার, এমনি ভাবে আমরা সবাই একই সাথে পথ মোরা চলব, বৌদিমণিকে সামনে রেখে একই সাথে পথ মোরা চলব। মনে রেখো চিরদিন চিরকাল। মন্দ কিছু বলো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু দেখো না কখনো, এই হোক জীবনের গান। মনে রেখো চিরদিন চিরকাল, চিরকাল, চিরকাল। আচ্ছা বৌদি, বাবার মুখে শুনেছিলাম সজলদার বাবা মা নাকি কোম্পানি লসের জন্য বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, কিন্তু এখন সজলদার মুখে যেটা শুনলাম তাতে একটা রহস্যের গন্ধ পাচ্ছি। আচ্ছা আচ্ছা বৌদি, এই ব্যাপারে বিলাসদা তোমাকে কোনোদিন কিছু বলেনি? তোমার বিরাজদা 24 ঘন্টার মধ্যে 24টা কথা আমার সাথে ঠিক মতন বলে না ঠাকুরপো। আমি মেয়ে হয়ে জন্মেও মা হতে পারিনি, তাই তো আমার মুখটা সব সময়ের জন্য তার সামনে বন্ধ করে থাকতে হয়। এটা কিন্তু বিলাসদার বড্ড বাড়াবাড়ি। এখনকার দিনে বিজ্ঞান কত উন্নত, এখন যা হওয়ার নাই তাই হচ্ছে ডাক্তারদের ছোঁয়ায়। ঠাকুরপো, সুখ চাইলে সুখ পাওয়া যায়, শান্তি চাইলে শান্তি পাওয়া যায়, কিন্তু কারো যদি কোনো অসুখ করে, ওষুধ না খেয়ে যদি সে অসুখকে জিয়ে রাখতে চায়, তাহলে সে কি কখনো কোনো দিনের জন্য সুস্থ হয়ে উঠতে পারে? ঠাকুরপো, হ্যাঁ, তোমাদের ওই বিশাল বর্বন আমার স্বামী, সে নিজের অর্থ ছাড়া কিচ্ছু চেনে না, নিজের টুক ছাড়া কিচ্ছু বোঝে না, তাই তো একাকিত্বের দুর্বলতাকে নিজের বুকের মধ্যে নিজেকে আঁকড়ে ধরে আমাকে যে শুধু একা থাকতে হয় গো ঠাকুরপো। কিছুক্ষণ আগে তুমি সজলদাকে বললে না বৌদি, এই চিন্তা করো না, উপরওয়ালা আছে,
এখন আমিও তোমাকে একই কথা বলছি বৌদি। চিন্তা করো না, উপরওয়ালা আছে, দেখবে দেখবে সব ঠিক হয়ে যাবে। সিদ্ধার্থ, আমিও একটা চলি বৌদি, আমাকে আবার একটু ওই পাশের গ্রামে যেতে হবে। বাবা মা জোর করে একটা মেয়ের বিয়ে দিচ্ছিল, কিন্তু মেয়েটার এখনো বিয়ের বয়স হয়নি। মেয়েটা নাকি এখনো পড়াশোনা করতে চায়, পুলিশ গিয়ে অবশ্য বিয়েটাকে বন্ধ করেছে। তাই এই খবরটা আজই হেড অফিসে লিখে আমাকে ওই কলকাতার হেড অফিসে পাঠাতে হবে। তাই যাও রিপোর্টার বাবু, তাই যাও। ওই সচেতনের বার্তা লিখে দিতে তুমি এখনই তোমার ওই পাশের গ্রামে ছুটে যাও। জোয়ারটা মহারানী, মানবতার কলম ধরে জনগণের কাগজে সভ্যতার খবর লিখতে এই সাংবাদিক চলল ওই পাশের গ্রামে। ভালো লাগে না, আর ভালো লাগে না। এই বিরাট গরমের চাকরিগুলি করতে মোটেই ভালো লাগে না। কিন্তু কিন্তু কি করবো, কিছু বাড়তি টাকা রোজগার হয়, এই আশায় আমাকে অনেক সময় অনেক অন্যায় চোখ বন্ধ করে সহ্য করতে হয়। এটা আমার আজকেই ধরে না, আর সকাল থেকে আমার ডানাতে তারটা ভীষণ চুলকাচ্ছে, অনেক টাকা আসবে, কিন্তু কিভাবে যে আসবে সেটাই তো বুঝতে পারছি না। তুমি বাবা ঠিক আছে সারা যাচ্ছ না, আরে বলে তোমার প্রাণটাকে দেখাতে ভ্রুত করে চলে যেত। আমি ভাবলাম টাকা এসেছে, ক্যারারে কাপ দিতে এসেছি। কি ব্যাপার তপন, এই সকাল সকাল হাট করে ফোন করে খেয়ে ডেকে আনার কারণটা কি বুঝতে পারলাম না তো। তো বলতে পারবো না, কিন্তু আমাকে বলে গেছে এখানে অপেক্ষা করতে। নিশ্চয় কোন চক্র আছে। আবার চক্কর? কিন্তু এইভাবে আর কতটা দিন আমাদের চক্কর কাটতে হবে বলতে বড় স্বপন। মাঝে মাঝে আমার নিচের উপর খুব ঘৃণা হয় জানো। আমারও অস্তিত্ব আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে বলে, এ তুই কি করছিস তুষার? বিধিহীনতার পথে সামকে ফাঁকে দিকে তোর যে আদর্শের পচন শুরু হয়ে গেছে। তোর পোশাক, তোর শরীর এই পোশাকটা মানায় না, খুলে ফেল, খুলে পড়ে পোশাকটা তুই খুলে ফেল। তোর মাথায় অযোধ্যম মানায় না, তোর কোমরে দুর্নীতি তোমার ঘরের পোশাকটা মানায় না। মনটা ভেঙে যায় জনস্বপন। রাতের অন্ধকারে দুশ্চিন্তার কপালে জমা হয়ে যায় বাষ্পের মতো দুশ্চিন্তার ঘাম। কি বলছেন উল্টোপাল্টা তখন থেকে? চুরি ছিনতাই ডাকাতি করো, পকেটে যদি আমরা ব্যাংকে যদি কোটি কোটি টাকা থাকে তাহলে সমাজে আপনাকে বলবে বাহ বাহ বাহ। আচ্ছা, মানুষটা সারা জীবন স্কুল মাস্টারি করে গেল, মাসে তার 5,000 টাকা পেনশন, তাকে সমাজ বলে, শুনে কি বলে জানেন? কি বলেন? তুরি বাবা। আর এই জন্যই আমি আমার সমস্ত ন্যায় নীতি আদর্শ গুলোকে ওই কলেজে বন্ধক রেখে দিয়েছি। বার করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। অপরাজিতা, আমাকে দেখে চমকে উঠবে না, আমিও আপনাদের স্যারের মতো আপনাদের কথা অনুযায়ী কাজ করছি। সেটা বুঝলাম, কিন্তু এই প্রকাশ্য দিবালোকে হাট খোলায় কি কাজ করছেন শুনি? আমার কাছে খুব সিম্পল, ফোন করে ফুলকে কি করে দেখে আনা। বেশ, এটাও বুঝলাম, কিন্তু এখানে হবে নাকি? আরে খেলা হবে, খেলা খেলা, সোদের সাথে ওষুধের খেলা। আসলে কি জানেন, জানেন তুষার বাবু, হ্যাঁ, এই এতদিন এই ভগবানপুর গ্রামের প্রত্যেকটা মানুষের সাথে আমি নানাই অন্যায় অত্যাচার করেছি। মানুষকে মানুষ বলে ভাবিনি, মানবিকতাকে পাত্তা দিইনি। আমি আমার লোভ লালসার আগুনে এই গ্রামের মানুষকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিয়েছি। এটা আপনি কি বলছেন বিরাট বাবু? হ্যাঁ, রান্না ঘরে যাবো না, বিড়াল বলে আমি দুধ খাবো না। আরে নাটক নয় ফুলকি, নাটক নয়। তুই বিশ্বাস কর, এই সারা জীবন ভূত খেলে গেল, বিড়ালের পেটে চড়া পড়ে গেছে। তাই নাকি? তাই? হ্যাঁ, তাই 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 সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আজকে আমি এই হাত খুলতে সবাইকে ডাকলাম। এই তোমরা শুনছো, তোমরা সবাই শোনো, তোমরা কেউ যাবে না, কেউ মুখ ফিরিয়ে নেবে না। যে যেখানে আছো সে সেখানেই থাকবে। তোমাদের এই অত্যাচারে বিলাস পাবো, আজ পাপের প্রায়শ্চিত্ত করবে। কিন্তু আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না স্যার। এখন বিশ্বাস করতে। আমি জানি, কি জানি, আমি জানি, আমি ফোন করে ডালে তুমি আসতে, সেই জন্য অপরাজিতাকে দিয়ে তোমাকে আমি ফোনটা করেছিলাম। ইয়ে স্যার, বলকি তোমাকে আরেকদিন বলেছিলাম না তোমার কোনো অসম্মান হবে না।
খুশি, আমি ভীষণ খুশি, কারণ বিড়ালটা আমার দাদার মতো। কারণ আমিও চাই আরো 5 জনের মতো বিড়ালটা সুস্থ জীবনে ফিরে আসুক, তার অপরাধ স্বীকার করে নিয়ে গেল। হ্যাঁ বিড়ালটা, আমি বলছি তুমি যদি সত্যি সত্যি সারেন্ডার করো না, তাহলে আমি কথা দিচ্ছি এসপি সাহেবের কাছে দৌড়া দৌড়ি করে যদি তোমার শাস্তি কম হয়, আমি সেই ব্যবস্থাই করবো। না না, ওসব কিছু করতে হবে না ফুলকি, ওসব কিছু করতে হবে না। পারিস তো রাখি পূর্ণিমার দিন আর ভাই ফোটার দিন একবার ছেলে কি আমার সাথে দেখা করে আসিস। এই শোভন, তোকে আমার সাথে স্যারেন্ডার করতে হবে রে। আমি কেন সারেন্ডার করব? আজ পর্যন্ত যা কিছু করেছি সব আপনার কথা দিয়ে আমি করেছি। আজও আমার কথাই শুনবি রে শোভন, আমার কথাই শুনবি। এই নিন তুষার বাবু, হ্যান্ডকাপ লাগান। হ্যান্ডকাপ দাঁড়ি নাই। তাহলে কেন? কারণ আপনার মতো একটা অসাধু ঘুষখোর পুলিশ অফিসার আসামির ঘরকে হ্যান্ডকাপ নিয়ে যায় না, যায় খাতা মানি ব্যাগ নিয়ে, তাই না? হ্যাঁ, এই তোর কথাই ঠিক ঠিক না ফুলকি। আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুষার বাবু আমাকে অ্যারেস্ট করতেই পারেন না, কারণ আমার মতো উনি সমান দোষী। হ্যাঁ, স্যারের মতো আপনাকেও সারেন্ডার করতে হবে। আমাকে স্যারেন্ডার করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আপনি তো চিরকাল ঘুষ খেয়ে আমাদের অন্যায়কে সাপোর্ট করে গেছি, তাই আপনার উচিত আপনার প্রথম সারেন্ডার করা। বিলাস বাবু, এই পুলিশ অফিসার হয়ে প্রথম স্যারেন্ডার করবো, প্রেস্টিজ ব্যাপার হয়ে যাবে না? আরে ঠিক আছে ঠিক আছে, দোষ যখন আমরা তিনজনেই করেছি তখন তিনজনই স্যারেন্ডার করবো। তবে এই প্রথম স্যারেন্ডার করবে সেটা ঠিক করবে ফুলকি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ফুলকি, তুই 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 আমি অপরাজিতা তোর চোখে কালো কাপড় বেঁধে দেবে। এই মনে আছে ছোটবেলায় তুই সেই কানামাছি ভোমো খেলা খেলতিস? হ্যাঁ, আর যাদের মধ্যে আমাদের তিনজনের মধ্যে যাকে ধরবি প্রথম সেই স্যারেন্ডার করবে। কি এই রাজি? রাজি রাজি। অপরাজিতা, ইয়েস স্যার, ইয়েস স্যার। আবার কখন চাই? আমি কালো কাপড় না সঙ্গে এনেছি, আর এটা দিয়ে এক্ষুনি আমি ফুলকির চোখটা বেঁধে দিচ্ছি। ব্যাস, হয়ে গেছে স্যার। এবার আপনারা খেলা শুরু করতে আর পারেন। শোনো অপরাজিতা শোনো, তুমি এক কাজ করো, গাড়িটা নিয়ে স্টেশনের কাছে যাও, ভালো দোকান থেকে একটা মিনারেল ওয়াটার কিনে নিয়ে এসো। এই গরমে খেলতে গিয়ে ফুলকি টেস্টের মধ্যে যাও যাও। আমি এক্ষুনি যাচ্ছি স্যার, এক্ষুনি যাচ্ছি। আরে ফুলকি, হ্যাঁ, আমি খেলা শুরু করি। ঠিক আছে। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকেছো। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকেছো। কানামাছি ভো ভো। ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। প্রথমেই আমাকে ধরলি। বললাম, তাহলে তুমি প্রথম ধরা দাও। আরে ধরা তো আমি করেই দিয়ে দিয়েছি, এবার তুমি আমাকে ধরতে দাও। এবার বলো, তুমি সালোয়ার কামিজটা নিজে খুলবে না আমি জোর করে খুলে নেব? এই স্বপন ধর, তুষার বাবু কেটে গিয়ে দাঁড়ান দাঁড়ান, যেন বাড়াতে না পারে। আরে এমন করে না, ফুলকি এমন করে না। আমার আমি বলে তোমারও হাতে পায়ে লাগবে, আমারও সময় লাগবে, এসব কাজ তো শান্তিতে করতে হয়। তোমরা দাঁড়িয়ে আছো, মাথা নিচু করে বসে আছো, তোমাদের গায়ের বীর সম্মানে হাত দিচ্ছে, তোমরা প্রতিবাদ করবে না? তোমরা কি কাপুরুষ হয়ে গেছো? তোমরা ওঠো, তোমরা যাও। ফুলকি, আচ্ছা। এই, কে মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস? এই শুয়োরের বাচ্চারা, আরে মাথা তোল, মাথা তোল। দেখ তোদের লিডারের ইজ্জত নিয়ে কেমন সেটা খেলিয়ে খেলিয়ে গোল দিচ্ছি রে। আরে এ তো দেখার জিনিস না। কে আছো আমাকে? আর যে শুয়োরের বাচ্চা না দেখবে তার চোখ দুটো সেলে উপরে নেবে। শুয়ে পড়, শুয়ে পড়। কি
কিরে ফুলকি কেমন লাগলো? এই ভগবানপুরের জনগণ, কান খুলে একটা কথা শুনে রাখ। একে যে কাপড় দেবে, যে একটু সহানুভূতি দেখাবে, তার ঘরের মা বোনকে সালামি রাস্তায় ফেলবো না। সবল খেয়ে কেউটের বিষও তোলা যায়, কিন্তু আমার বিষ ফেলা তোলা যায় না। এই জন্মের ছবলে থাক, পরের জন্মেও থাকবে। কিরে ফুলকি প্রতিবাদ করে কি লাভ হলো? শোন শোন শোন, তুই আমার নাম আর তোকে বানিয়ে দিলাম আমি জীবন্ত রাজ। তুই সেদিন ঘরের মধ্যে চর মেরে আমার সম্মান নষ্ট করেছিস, আর আজ আমি তোর সম্মানটা নষ্ট করে দিলাম। কাল থেকে এই গ্রামে তোর কেউ দাদা নেই, বাবা নেই, কাকা নেই, সবাই তোর নাগর রে নাগর। এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো না কাল তোর শরীরের পাবলিসিটি করে না সিটি মারবে, সিটি লজ্জায় ঠিক নাই। আমি জানি তুই গ্রাম ছাড়বি, কিন্তু রাখি পূর্ণিমার দিন আর ভাই ফোটার দিন পারিস তো এই দাদার সাথে ছেলে গিয়ে একবার দেখা করিস রে বল, দেখা করি। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে তুমি যে দেখো বিনয় বাদল দীনেশ, দেখো ক্ষুদিরাম, দেখো মাস্টারদা সূর্য সেন, দেখো দেখো দেখো। কি চিনতে পারছো না? তোমাদের দলের ধরিত্রীকে আমি চিনতে পেরেছি, তাই তাই ধরে ধরি শরীরে আমি জড়িয়ে দিলাম সারাদিন। শরীরে জড়িয়ে দিচ্ছে, বাকি দিচ্ছে সালা কলঙ্কের গালি। কেউ সালা কি হবে না, কেউ সালা কি হবে না। ওই যা সালা চুরি পরে শাড়ি পরে ঘরে গিয়ে বসে থাকতে যা। নির্লজ্জার মতো তোরা কেউ বলিস না, তোরা স্বাধীন, তোরা স্বাধীনতা দিবসে কেউ মাইক বাজে গান বাজাবি না। তুমি চুপ কেন? তোমার ঠোঁটের মন থেকে যে রক্ত বেরোচ্ছে, ওই রক্ত দিয়ে রাঙিয়ে দেওয়া ওই সভ্যতার মাটি। তোমার চোখের করে কালি বাজিয়ে লিপে দাও এই সমাজের জনগণের বুকে। এই লজ্জা তোমার নয়, এই লজ্জা সমাজের, এই লজ্জা সেই সব মহাপুরুষকে যারা চেয়েছিল পরিষ্কার ভারত। হে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি তো ভারত নিয়ে লিখেছিলে, মার অভিষেকে এসো এসো তোরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করে
তাই তাই নারায়ণ পাগল একটা ধর্ষিতা মায়ের চোখের জল দিয়ে তোমার কবিতাকে চুরি করে বলছে সারা সময়টা বিষে বিষে ভরা মানবিকতায় ধরেছে খরা শাসনে শোষণে ব্যথাতে ব্যথাতে ভরা এই ভারতে মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া হার কি পেলি মনটারে বলি জীবনে দাদা ছাড়া আর কি আর কি মনটারে বলি কাকে শান্ত হতে বলছিস রে তুই? এই ঝড়ের সময় সমুদ্রকে বলছিস শান্ত হতে? তুষারপাতের সময় পাহাড়কে বলছিস শান্ত হতে? তুমি আমি এখন জোয়ারের সমুদ্র, তুষারপাতের পাহাড়, ভূমিকম্পের পৃথিবীর চেয়েও অশান্ত। তা ইচ্ছে করছে এই গোটা ভগবানপুরকে লণ্ড বন্ধ করে দিতে। ইচ্ছে করছে নিজেকে ধিক্কার চালাতে, আর ইচ্ছে করছে এই দুটো হাত দিয়ে ওই শাসনের বাচ্চা প্লাস অর্পণকে এখনই খুন করতে। না, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো এই মানুষের শোভা পায়? কিন্তু আমি যে আর স্থির হতে পারছি না রে বলছো। ওই স্ত্রী হয়ে যাওয়ার ফুলকিরি চোখ দুটো দেখার পর কোনো
আমার ভালো মানসিকতা চলে না রে মনসুর। কিন্তু এই সময় যদি তুমি ভেঙে পড়ো তাহলে ফুলকি কি হবে? মনসুর, আমি তো সেই জন্যই স্থির হতে পারছি না রে মনসুর। হ্যাঁ মানছি, ওই বিলাস বর্মন যা করেছে তার কোনো ক্ষমা নেই। তাহলে আইন তুমি নিজের হাতে তুলে নিয়ে বাকি জীবনটা যদি ওই জেলে কাটাও তাহলে ফুলকি কি হবে একবার ভেবে দেখেছো? কিন্তু আমি যে আর ভাবতে পারছি না রে মনসুর। একটা অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ফুলকির ওই অবস্থার জন্য আজ আমি দায়ী। ও বিলাস বর্মনের দেওয়া চাকরিটা করতে আমাকে বারণ করেছিল, কিন্তু আমি শুনিনি। আমি যদি ওই শহরে না যেতাম তাহলে তো এই দিনটা আমার জীবনে আসতো না রে মনসুর। ফুলকির সামনে এখন আমি এই মুখ নিয়ে দাঁড়াবো কি করে তুই বলতে পারিস মনসুর? সজলদা, তোমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে আর হাত বাড়িয়ে দিতে হবে ওই ফুলকির দিকে। কিন্তু আমার সমস্ত স্বপ্ন যে ধূলিসাৎ হয়ে গেল রে মনসুর। আমি যে এখন একটা হতভাগ্য দাদা, যে তীরে এসেও তোরিকে ঘাটে ফেরাতে পারলাম না আমার ওই ছোট্ট বোনটাকে সম্প্রদান করতে। সেই দিন কিন্তু আমি তোমাকে বারণ করেছিলাম। বৌদি, সেদিন যদি তুমি আমার কথাটা শুনতে ভাই, তাহলে আজ তোমাকে এমন করে কাঁদতে হতো না। একটা কথা মনে রেখো, এরোপ্লেনে করে যারা ঘুরে বেড়ায় তারা ঘাসের মর্ম কিছুতেই বোঝে না। ঘাসের মর্ম তারাই বোঝে যারা দিনের বেলা সকালবেলা উঠে ঘাসের উপর দিয়ে হেঁটে যায়। তুমি তো এরোপ্লেনে চড়ে ঘাসের মর্ম বোঝার চেষ্টা করছিলে। বৌদি, হ্যাঁ ভাই হ্যাঁ, সব সবুজ যেমন ঘাস হয় না, কিন্তু বিচুটি পাতার রঙও কিন্তু সবুজ হয়। তাই একটা কথা মনে রেখো, সবুজ হলে যেমন কখনো কোনো দিনের জন্য সেটা ঘাসে পরিণত হয় না, তেমনি অনেক মানুষ মানুষের রূপ ধারণ করলেও তারা সত্যিকারের মানুষ হতে পারে না। ঠিক বলেছো বৌদি, ঠিক বলেছো। আমরা প্রত্যেকেই ওই বিলাসদাকে চিনতে ভুল করেছি। কিন্তু আমি চিনতে ভুল করিনি, তাই ঘটনাটা শোনার পর আমি ছুটে গেছি থানায়। আমার স্বামীর বিরুদ্ধে আমি প্রথম গিয়ে এটা করে এসেছি। কিন্তু এসে এতে কি লাভ বৌদি? ওই শয়তানটা টাকা ছিটিয়ে এই গোটা থানাটাকে কিনে নিয়েছে। তাই তো এই ব্যাপারে বড়বাবু কোনো স্টেপই নেবে না। জানি, তবে আইন আইনের কাজ করবে। তাই তো আমি প্রথম কাজটা করেছি, কারণ আইনের কাজ করবার জন্য প্রথম কাজ হলো থানায় গিয়ে আমাদের ডায়েরিটা করা। এখন দেখবো যে তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয় কি না, আর যদি না হয় তাহলে আমি উচ্চ পদস্থ অফিসারের কাছে যেতে বাধ্য হব। কিন্তু বৌদি, যার বিরুদ্ধে তুমি প্রতিবাদে ঝড় তুলতে চাইছো সে কিন্তু তোমার স্বামী, স্ত্রী হয়ে পারবে তো ওই কাঠ গোড়ায় দাঁড় কষাতে? শাখা সিঁদুরের দায়িত্ব পালন করতে গিয়ে ভেবে যাবে না তো তোমার প্রতিবাদ? সজল, আমি সন্তান জন্ম দিতে পারিনি, তাই তো ফুলকিকে আমি আমার সন্তানের মতন ভালোবাসি। আর তোমরা আমার কাছে সন্তান তুল্য। তাই তো বিলাস বর্মনের স্ত্রী হয়ে প্রতিবাদের ভাষাটা হয়তো আমি হারিয়ে ফেলতে পারি, কিন্তু তোমাদের মা হয়ে আমি প্রতিবাদের ভাষাটা কখনো কোনোদিনের জন্য হারাবো না। শাখা সিঁদুরের কর্তব্যের চেয়েও মায়ের দুধের দায়িত্ব যে অনেক বেশি বৌদি। তাই তো তোমার মধ্যে আমি আমার মায়ের ভালোবাসা পেয়েছি। তাই তোমার চোখের মধ্যে আমি দেখেছি আমার মায়ের ছায়া। তাই তো আজ আমার বলতে ইচ্ছে করছে, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। এমন মধুর ভালোবাসা কোথায় পাবো না, মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। এমন মধুর ভালোবাসা কোথায় পাবো না, মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা।
কথা শোনো, তোমার আর মৌসুমীর প্রথম কাজ হবে ভবানীপুরের যুব সমাজকে জাগিয়ে তোলা। হ্যাঁ 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 হ্যাঁ, তাদের জাগিয়ে তোলা, কারণ তারা ঘুমন্ত আফিন খেয়ে আজ ঘুমিয়ে পড়েছে, তাদের মেরুদণ্ডগুলো আজ ভেঙে গেছে। তাই সময় নষ্ট না করে এখন তোমাদের জাগাতে হবে, কারণ ফুলকি গ্রামের ভালো করবার জন্য নিজের সম্মান হারিয়েছে, তাই তার সম্মানকে গ্রামের মানুষই ফিরিয়ে দিতে হবে। কিন্তু বৌদি, আমরা এদিকে জাগাতে চাইলেও এরা কিন্তু জাগবে না। এই ভগবানপুরের প্রত্যেকটা মানুষ আজ পাঁচাটা ভেরুয়া হয়ে গেছে, পাঁচাটা ভেরুয়া হয়ে গেছে। না মৌসুম না, তারা ভালো মন্দের পার্থক্যের বিচারটা এখনো পর্যন্ত করতে পারছে না। যেই দিন তারা করতে পারবে সেই দিন কিন্তু যুদ্ধের দাবানলটা ঠিক বেজে উঠবে। তাই তো আজ আমার মাঝে মাঝে মনটা বিদ্রোহ হয়ে ওঠে, যে মানুষকে যারা মানুষ ভাবে না, মানুষের অধিকার যারা দুপায়ে ভাঙতে চলতে চায়, ইচ্ছে হয় তাদের গলার টুকি চেপে ধরে আমি এই সচ্চার কণ্ঠে বলি, এই পৃথিবীতে সকলের সমান অধিকার আছে। বেশ আমি কাল থেকে আমি এই গ্রামের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যাব, আমি হাত জোর করে বলবো, এবার জাগার সময় এসেছে, তোমরা জাগো, দয়া করে তোমরা জাগো, প্রতিবাদ করো, প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, আর নিজেদের হাতে তুলে নাও প্রতিশোধের হাতিয়ার। তাহলে আমার মতন তোমাদেরকেও সারা জীবন কাঁদতে হবে। সজল, তুমি শান্ত হও, নিজের চোখের জলটা